নিচ থেকে বাবার ডাক শুনতেই ফোন রাখলো স্পর্শী। ব্রাইটনেস একদম কমিয়ে চার্জে দিয়ে ওড়না পরে নিল। রাত প্রায় 10টা। নিত্যদিনের নিয়ম অনুসারে এই সময়টাতেই সর্দার বাড়ির রাতের খাবার খাওয়া হয়। আর বাবাও প্রতিদিন আসি স্পর্শীকে ডেকে তারপর খেতে বসে। নিজের রুমে ড্রিম লাইট চালানো ছিল এতক্ষণ। হঠাৎই ড্রয়িং রুমের তীব্র আলো চোখে পড়তেই চোখ বন্ধ করে ফেলল। মাথার ভেতরটা কেমন চক্কর বেড়ে উঠল। সিঁড়ি দিয়ে ঢলে পড়তেই শোভাম ধরে ফেলল। এক হাত দিয়ে মাথা চেপে শোভামকে ধরে নিজেকে সামলালো স্পর্শী। চমকে গেল উপস্থিত সবাই। এগিয়ে এলো দ্রুত। পিপাসা মেয়েকে ধরে আলগোছে সোফায় বসালো। কি হয়েছে তোর? শরীর খারাপ লাগছে মা? ছোট কাকি এগিয়ে এলো। এক দৃষ্টিতে তাকিয়ে রইল স্পর্শীর দিকে, কিন্তু নীরব রইল। আশেপাশের সবার দিকে তাকিয়ে উঠে দাঁড়ালো স্পর্শী। বিরক্তি নিয়ে বলল, আরে বাবা, সবাই এমন ভান করছো যেন আমি বিরাট কোনো রোগী। রুমে লাইট নেভানো ছিল, তাও হঠাৎ করে এত কড়া আলোয় মাথা ঘুরে গেছিল। আমি ঠিক আছি। এরপর ধীর পায়ে চেয়ার টেনে বসলো। শোভাম অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে স্পর্শীর দিকে। স্পর্শী তাকাতেই চোখ ঘুরিয়ে নিল। এ পর্যায়ে পুরো সময়টা নীরবতায় কেটে গেল। খাওয়ার মাঝামাঝি পর্যায়ে নীরবতা ভেঙে খুব করে কেশে উঠলেন শামসুল। গলা পরিষ্কার করে স্পর্শীর উদ্দেশ্যে বললেন, তোমার বড় ফুপি শান্তি যে তোমাকে দেখতে আসছিল মনে আছে? স্পর্শী মাথা নাড়িয়ে সাই জানালো। শামসুল সর্দার পুনরায় বললেন, ওর একটা ছেলে আছে, আরিয়ান। ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করেছে আরও 3 বছর আগে। ঢাকায় থাকে, তুমি চিনবে না। ও সচরাচর পিরোজপুরের আসে না। শোভমের সাথে মাঝে মধ্যে কথা হয়, ওর বয়সেই। স্পর্শী খেতে খেতেই বাবার দিকে তাকালো। বাবা যে এই ছেলের ব্যাপারে বিয়ের কথা বলবে সেটা আন্দাজ করতে পারলো না। বরাবরের মতো মাথা নেড়ে বলল। তারপর? শোভম চমকে বোনের দিকে তাকালো। ভেবেছিল রিয়্যাক্ট করবে অনেক, কিন্তু এমন গা ছাড়া ভাব দেখে অবাক হয়ে তাকালো। শামসুল মেয়ের দিকে তাকালো। তোমার ফুপি তোমাকে দেখে অনেক পছন্দ করেছে। যখন শুনলাম তোমার বিয়ের জন্য ছেলে খুঁজছি, তখন ও আরিয়ানের কথা বলল। ওরা কাল পরশুর মধ্যে আসতে চাইছে তোমাকে দেখতে। তুমি কি বলো? আমি আর কি বলবো, আসুক। শোভম দ্বিতীয়বারের মতো অবাক হলো। সন্দেহী চোখে বলল, ওরা কিন্তু কাল পরশুর মধ্যেই আসবে। যদি তোমাকে পছন্দ হয় তাহলে আংটি পরিয়ে যাবে। তুমি কি বিয়েটা আদৌ ছেলে খেলা মনে করছো? হাসলো স্পর্শী, বলল, তুমিও কি আমায় ছেলে মানুষ মনে করছো যে বিয়ের কথা বললেই আমি চিৎকার চেঁচামেচি করব? অবশ্য এটা আশা করাই স্বাভাবিক, কারণ তোমরা মনে করেছো আমি পরশ শিকদারের সাথে রিলেশনে আছি। তুমি কি সত্যি পরশের সাথে রিলেশন নেই? ভাইয়ের প্রশ্ন শুনে এবারে সিরিয়াস হলো স্পর্শী। কাঠখোট্টা কণ্ঠে বলল, না, নেই। তার সাথে আমার কোনো প্রেম ভালোবাসার মতো সম্পর্ক নেই, ঠিক আছে? ওদের আসতে বলো, তারাও আমাকে দেখুক আর আমার বিষয়ে জানুক। আমিও দেখি, এরপর পছন্দ হলে বিয়ে করে নিব না হয়। খাওয়া অলরেডি শেষ স্পর্শীর। হাত ধুয়ে টিস্যু নিয়ে গুনগুন করতে করতে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। অবাক হয়ে তাকিয়ে রইল সবাই। শামসুল সর্দার আদেও খুশি হবে নাকি আশ্চর্য হবে সেটা ঠিক বুঝে উঠতে পারছে না। দরজা ভেতর থেকে ভেড়াতেই হুড়মুড় করে ঢুকলো পিপাসা। তার চোখে মুখে ভয়ের ছাপ। মেয়ের হাত ধরে আর্তনাদ করে বলল, এটা কি করেছিস তুই? তুই কি পাগল? অবাক হলো স্পর্শী। গা ছাড়া ভাব নিয়ে বলল, কি করেছি? তুই বুঝতে পারছিস না স্পর্শী? তোর এই ফুপুই দুনিয়ার খচ্চর। আমার মেয়ে আমি এই খচ্চরের ঘরে দেব না। অট্ট হাসিতে ফেটে পড়ল স্পর্শী। মা, তুমি বাচ্চাদের মতো কথা বলছো। ফুপি ঝগড়ুটে বলে কি তার ছেলেকে কেউ বিয়ে করবে না? সব মেয়েরা করুক, তাতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার মেয়ে আমি দিব না ওই ঘরে। শান্ত হলো স্পর্শী, বলল, আচ্ছা ঠিক আছে, আসুক, তারপর দেখা যাবে। শুনল না পিপাসা। অনবরত বলতে লাগলো, তুই বুঝতে পারছিস না, আংটি পরানোর পর আর কিচ্ছু করার থাকবে না। দ্রুত আসো, এখানে খুব মশা।
চমকে উঠে বসলো স্পর্শী। ঘুমিয়ে পড়েছিল, মনেই ছিল না পরশের আসার কথা। দ্রুত পায়ে উঠে দরজা খুলে উকি মারলো বাইরে। কেউ নেই, হয়তো ঘুমিয়ে পড়েছে। পা টিপে টিপে বের হলো, সদর দরজা খুলে বের হয়ে গেল বাইরে। দ্রুত হাঁটতে লাগলো পেছনের প্রাচীরের দিকে। আম গাছের পাশ থেকে মইটা নিয়ে কাঁপা কাঁপা পায়ে উঠে গেল। এক হাত দিয়ে গাছ ধরে মইটাকে দেওয়ালের ওপাশে রাখলো। এরপর নেমে গেল নিচে। চমকে তাকালো পরশ, অবাকের সুরে বলল, গাছ বাইতেও পারো? বাহ। স্পর্শী উত্তর দিল না। দ্রুত লাগেজটাকে টেনে নিজের কাছে নিয়ে খুলল। কিছু করছো? তোর কি মনে হয় তোর লাগেজ থেকে আমি চুরি করেছি? করতেই পারেন, এই জন্যই তো দেখে নিয়েছি জামা কাপড় কম কম লাগছে। এই আপনি সরাননি তো আবার? আশ্চর্য হয়ে গেল পরশ। তোমার কি মনে হয় এই জামা কাপড় নিয়ে আমি পরে বসে থাকবো? থাকতেও পারেন। বাই দ্য ওয়ে, ওই দিনের জন্য সরি। আমার জন্য ভাইয়ের ধমক শুনতে হয়েছে আপনার। না, ঠিক আছে, আমি কিছু মনে করিনি। শুনল স্পর্শী। লাগেজ হাতে দাঁড়িয়ে রইল মিনিট খানেক। চোখ দুটো তার মাটির দিকে। ম্লান কণ্ঠে বলল, আমার বিয়ে, সম্ভবত কাল এঙ্গেজমেন্ট ফুপাতো ভাইয়ের সাথে। বা খাড়া হয়ে গেল পরশ। ফ্যাল ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে রইল স্পর্শের দিকে। তোমাকে কি ফ্যামিলি খুব চাপ দেওয়া হচ্ছে স্পর্শিয়া? কই না তো, আব্বু আগেও বিয়ের কথা বলেছিল। ভাবলাম বয়স হয়েছে, বিয়েটা সেরেই ফেলি। এমন তো না যে কারোর সাথে প্রেম করি, তাই অমত করার কিচ্ছু নেই। ওর নাম আরিয়ান, ইঞ্জিনিয়ার। আমার বড় ফুপির ছেলে, দেখতেও ভীষণ স্মার্ট। আব্বুরও পছন্দ হয়েছে, তাই ভাবলাম বিয়েটা এবার সেরেই ফেলি। বসে যাওয়া কণ্ঠে পরশ বলল। কোনো উত্তর দিল না স্পর্শী। পরশের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে পিছু মুড়ে মই রাখলো ঠিক করে। স্পর্শিয়া? আচমকা পিছু ডাক শুনতেই এগিয়ে এলো স্পর্শী। বলুন না, কিছু বলবেন? অস্বস্তিতে পড়ল পরশ। আমতা আমতা করে বলল, হ্যাঁ, মানে কনগ্রাচুলেশনস, নতুন জীবনে সুখী হও। থ্যাঙ্কস। চোয়াল শক্ত করে ফেলল স্পর্শী। দাঁতে দাঁত চেপে বলল। এরপর গুটি গুটি পায়ে উঠে গেল প্রাচীরের দিপরে। পরশের হাত থেকে লাগেজ নিয়ে সেটাকে ফেললো ভেতরের দিকে। ইতিমধ্যেই বাইক চালিয়ে যাওয়ার শব্দ এলো কানে। নিশ্চয়ই চলে গেছে পরশ শিকদার। পাত্তা দিল না ওদিকে, বরাবরের মতো নেমে এলো নিচে। লাগেজ কুড়িয়ে হাতে নিয়ে পিছু ঘুরতেই বিদ্যুৎ পৃষ্ঠের মতো দাঁড়ালো। সামনেই শোভাম ভাই দাঁড়িয়ে, আর তার পেছনে আব্বু আর বাহাদুর চাচা। চোখ বন্ধ করে বড় করে নিঃশ্বাস ফেললো। লাগেজটাকে খামচে ধরে তাকিয়ে রইল সামনের দিকে। বাড়ির খুব দিকের রাস্তায় দাঁড়া, যেটাকে যেতে দেখবি ধরে আগে পিটাবি, ওর পর সদরের বড় খাম্বাটার সাথে বাঁধবি। ঘাবড়ে গেল স্পর্শী। ইস, ধরা পড়ে যাবে না তো আবার? ছেলেটা কে ছিল? কার সাথে পালাচ্ছিলে? বাবার প্রশ্নে অবাক হয়ে গেল স্পর্শী। পালাচ্ছিলাম মানে? পালালে এখনো এখানে দাঁড়িয়ে থাকতাম নাকি? আর পালাবই বা কেন? স্পর্শী, আমার মাথা গরম করো না। যদি তুমি পালাবেই তাহলে বিয়েতে রাজি হয়েছো কেন? তুমি বিরক্ত হলো স্পর্শী। দেখো, আমি কোথাও পালাচ্ছিলাম না। আর ছেলেটা পরশ শিকদার ছিল। আমি ওকে আসতে বলেছিলাম, কারণ আমার লাগেজটা সেই দিনকে তোমরা এয়ারপোর্টেই ফেলে এসেছিলে। আমাকেও আনতে দাওনি পর্যন্ত, উনি নিয়ে এসেছিলেন, তাই সেটা ফেরত নিয়েছি। দ্যাটস ইট। বললেই বিশ্বাস করবো নাকি? লাগেজ যদি নেওয়াই থাকতো তাহলে এত রাতে কেন? সেফটির জন্য, কারণ তোমাদের ভাবনা চিন্তা তো খুব বেশি উন্নত। এই কারণেই আড়ালেই নিতে এসেছিলাম, কিন্তু তার হলো না। আর শোনো, যদি ওর হাত ধরে যাওয়ারই হতো তাহলে পালাবো কেন? তোমাদের সামনে থেকে হেঁটে যাব, কে আটকাবে আমাকে? বলে আর পিছু ফিরল না স্পর্শী। সোজা হেঁটে গেল বাড়ির দিকে। রুমের মধ্যে ঢুকে দরজা আটকে লাগেজটা ছুঁড়ে ফেললো অন্যদিকে। ফোনটাকে নিয়ে কল করলো পরশের নাম্বারে। পৌঁছেছেন? শান্ত কণ্ঠে পরশ বলল, না, এই তো বাড়ির সামনে আছে। বাড়ির সবাই টের পেয়েছে লাগেজ থেকে ভেবেছিল আমি পালাচ্ছিলাম আপনার সাথে। পূর্ব রাস্তার মোড়ে ভাইয়ার লোক দাঁড়ানো আছে, গেলেন কিভাবে? বাইকটা সাইড করলো পরশ। তাই নাকি? আমি তো যে কোনো রাস্তা দিয়ে আসলাম, জানলে ওই রাস্তা দিয়ে যেতাম।
আগে বলবো না? ভেঙচি মারল স্পর্শী। ফোন কেটে বিছানার দিকে ছুঁড়ে মেরে কিচকিচ করতে করতে বলল, বালের সাহস, এই সাহস দিয়ে উদ্ধার করেছি আমায়। সামান্য একটা মেয়ে মানুষের সামনে ভালো লাগা প্রকাশ করতে পারে না, আসছে এখন সাহস মারাতে। এত আয়োজন কিসের কাকি? কেউ কি আসবে? হাসি মুখে পেছনে তাকালো সোনালি। তার পাশে ছোট কাকিও আছে আজকে। বিস্মিত হলো স্পর্শী। সচরাচর ছোট কাকি রান্নাঘরে আসে না। কাছের মহিলা আর মেচো কাকি রান্না সামলায়। হাতের ঘড়ির কাঁটার দিকে চাইল স্পর্শী। মাত্র 7টা বাজে। সোনালি ডো মাখাতে মাখাতে বলল, উঠে গেছো তুমি? আমি ডাকতে চাইছিলাম তোমায়। কেন? আর এত আয়োজন কার জন্য? এবারে মাথা নিচু করলো। হাসলো তিনি। তেল মাখাতে মাখাতে বললেন, কি ভাইজান তো কাল খাবার সময় বললো বড় আপা, ভাইজান, আরিয়ান আর অদিতি আসছে। আজকে এঙ্গেজমেন্ট সেরে ফেলতে চাইছে ওরা, সেই জন্যই পিঠা বানাচ্ছি। বিস্ময়ে হতভম্ব হয়ে গেল স্পর্শী। কিন্তু তাদের তো পরশু আসার কথা ছিল, তাহলে? কারণ তোমার ওপর আমাদের বিশ্বাস নেই, তাই যতই দ্রুত সম্ভব বিয়েটা সেরে ফেলতে চাইছি। পেছন থেকে ভাইয়ের গম্ভীর আওয়াজ পেতেই ফিরে তাকালো স্পর্শী। শোভাম শার্টের হাতা গোছাতে গোছাতে রান্নাঘরের দিকে এলো। স্পর্শীকে পাশ কাটিয়ে সোনালির কাছে গেল। ব্যস্ততা দিয়ে বলল, সোনা মা, কিছু কি রেডি হয়েছে? আমি বাইরে যাব। তড়িৎ গতিতে উঠলেন সোনালি। হাত ধুতে লাগলেন দ্রুত। হ্যাঁ হয়েছে তো, তুই গিয়ে টেবিলে বস, আমি নিয়ে আসছি। একটু পরেই নুডলস হাতে চলে গেলেন ডাইনিং এ। স্পর্শী রান্নাঘরের ভেতরে ঢুকলো। বিশাল আয়োজন। একপাশে অজস্র ফল কাটা, অন্য পাশে মিষ্টান্ন। বন্ধ চুলার ওপর রাখা আছে রান্না করা সেমাই, নুডলস, ডিম পোচ। এদিকে পিঠা বানাচ্ছে এখনো। মুখ ভেঙচি কাটলো স্পর্শী। বড় একটা প্লেট নিয়ে সেখানে একে একে নুডলস, ডিম, রসগোল্লা, কিছু কাটা ফল আর ভেজে রাখা পিঠা নিল। আটকে উঠল ছোট চাচি। হই হই করে বলল, এ কি, এগুলো তো মেহমানদের জন্য, তুমি সবগুলো পদ এটো করছো কেন? চোখ দুটো ছোট ছোট করে তাকালো স্পর্শী। বিয়েটা যেহেতু আমার, তাই আয়োজনটাও আমার জন্য করা হয়েছে। অতএব আমার উচিত সবগুলো পদ টেস্ট করে দেখা। বুঝেছো কাকি? চলে এলেন সোনালি। হাসতে হাসতে বললেন, যে শাশুড়ি জুটেছে তাতে এরকম সাহস কখনো দেখিও না, জন্মের মতন খাইয়ে দিবে। তড়িৎ গতিতে চাইল স্পর্শী, কিন্তু নীরব রইল। কাল মাও সেম কথাই বলেছিল। আচ্ছা, তাকে তো কোথাও দেখা যাচ্ছে না। কোথায় আছে সে? রুমে? ভাবতেই দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো। আমি আত্মীয়ের মধ্যে সম্বন্ধ করব না। তীর্যক দৃষ্টিতে পিপাসার দিকে তাকালো শামসুল। কণ্ঠে তার গম্ভীরতা স্পষ্ট। কি বললে? একই কথা পুনরায় শুনতে চাওয়ায় রেগে গেল পিপাসা। কণ্ঠে কাঠিন্যতা এনে বলল, আমি আমার মেয়ের বিয়ে আত্মীয়ের মধ্যে দিব না, শুনতে পেয়েছেন? আর আপনার বোনের সংসার তো নয়, মেয়েটাকে সারা জীবন জ্বালানোর জন্য দিব নাকি? চোয়াল শক্ত করে ফেললো শামসুল। ভুলে যেও না, তুমি যাকে নিয়ে কথা বলছো সে আমার বোন। না, ভুলিনি বলে নির্লজ্জের মতো এসেছি। আপনি আমার মেয়েকে নরকে ঠেলে দিতে পারেন না। ও ছোটবেলা থেকে আপনাকে পায়নি বলে আজ আপনার কথা ফেলছে না। বাবাকে ভালোবাসে বলে ইচ্ছে করে আপনাকে ফেরাচ্ছে না, না হলে ও যে কি করতো আপনি তা কল্পনা করতে পারবেন না। ওকে আপনি চেনে না। ও মেয়ে। আমি আমার মেয়ের ব্যাপারে যা সিদ্ধান্ত নিব সঠিকই নিব। ধৈর্যহারা হয়ে গেল পিপাসা। ওকে আমি বড় করেছি। আমি এক্ষুনি সাভারে যাব আর আমার মেয়েকে সাথে নিয়ে যাব। দরজার সামনে দাঁড়িয়ে বাবা মায়ের বাক বিতণ্ডা দেখছে স্পর্শী। শেষে বাধ্য হয়ে ভেতরে আসলো। ঠান্ডা কণ্ঠে বলল, আম্মু, ও বাড়ি থেকে সবাই এসে পড়েছে। শোভম ভাই আনতে গেছে তাদের। যে কোনো সময় এসে পড়বে। চুপ করো একটু। পিছু তাকালো পিপাসা। স্পর্শীর হাত ধরে টেনে নিয়ে এলো রুমে। কম্পনরত কণ্ঠে বলল, তুই এসব কি বলছিস মা? কেন করছিস? আমি তো তোর মা, তাই না? মা যেটা বারণ করছি সেটা খারাপই। রাজি হোস না সোনা, আমার সাথে ঢাকায় চল, জামা কাপড় গোছা। আম্মু শোনো, দেখো, এমন পাগলামি করো না। আমি কোনো কিছু বিবেচনা না করে রাজি হইনি। সে আমার ভাগ্যে আছে, তাকে ঢাকা কেন? পৃথিবীর শেষ প্রান্তে গিয়েও মুছতে পারবো না। আমি সময়টাকে পুরোপুরি ভাগ্যের হাতে ছেড়ে দিচ্ছি। ভাগ্য আমায় যেখানেই নিয়ে যাক না কেন,
আমি মেনে নেব। তুমি কোথাও যাচ্ছ না, এখানে বসো। ফুঁসে উঠল পিপাসা, রাগান্বিত হয়ে বলল, ও এখন সব মেনে নিবি? আর আমি যখন পরপর কতগুলো সম্বন্ধ আনলাম তখন তো তুলকালাম কাণ্ড বাঁধিয়েছিলি। বাবাকে পেয়েছিস এখন, বাবা যা বলছি চোখ বন্ধ করে মেনে নিচ্ছিস। আমি তো কেউ না, আমাকে তো এখন আর ভালো লাগে না। না তোর বোন কোনো মূল্য দিয়েছে, আর না তুই দিচ্ছিস। ঠিক আছে, খুব ভালো, ভালো থাকিস। মা মরে গেছি মনে করবি, আর কখনো আমার কথা মুখেও আনবি না। পিপাসা রেগে বেরিয়ে গেল রুম থেকে। স্পর্শী হতাশ হয়ে বসলো, ফোনটা হাতে নিয়ে বেশ কিছুক্ষণ ঘাটলো। না, পরিচিত নাম্বারটা থেকে কোনোরূপ মেসেজ কল আসেনি। কেন আসলো না? আসার তো কথা ছিল। তবে কি স্পর্শীর ভাবনা ভুল? সে সত্যিই তাকে চায় না? উফ, এমনই যদি হয় তাহলে অনুভূতিগুলো তাকে কেন দগ্ধ করছে? কেন গেছিল কক্সবাজার? কেন হলো এমন সর্বনাশ? এরকমটা তো হওয়ার কথা ছিল না। ভাবনার মাঝখানেই ভেতরে ঢুকলো ছোট চাচি। হাতে শাড়ি আর কিছু জুয়েলারি নিয়ে স্পর্শীর পাশে গেল, বলল, এগুলো পরে নয়তো দ্রুত ওরা এসে পড়বে এক্ষুনি। এক দৃষ্টিতে শাড়ির দিকে তাকালো স্পর্শী, পরক্ষণেই চোখ সরিয়ে নিল, বলল, আমি শাড়ি পরতে পারবো না কাকি, যদি জামা কাপড় পরলে হয় তাহলে আমাকে ডেকো। আমি এখন এইসব সং সাজতে পারবো না। কিছু কড়া কথা শোনাতে গিয়েও গিলে ফেললো মহিলা। শামসুল সর্দার বারবার বলে দিয়েছে যেন স্পর্শীর সাথে খারাপ ব্যবহার না করা হয়। নিজেকে যথাসাধ্য সামলে হন হন করে হেঁটে চলে আসলো। কই স্পর্শীকে ডেকে আনো, কতক্ষণ হয়ে গেল এখনো তো দেখছি না। শোভাম রুমের দিকে তাকিয়ে পরপর দুবার ডাকলো। ভাইয়ের ডাক শুনতেই বিছানা থেকে নামলো স্পর্শী। গায়ে মাথায় ওড়না চড়িয়ে আলতো পায়ে সিঁড়িতে নামলো। পার্পেল কালারের থ্রি পিসটা যেন ফর্সা গায়ে খুব মানাচ্ছে। সেই উজ্জ্বলতাকে হার মানিয়ে গায়ের দুধে আলতা রংটা যেন চোখ ঝলসে দিচ্ছে। এক দৃষ্টিতে তাকিয়ে রইল আরিয়ান। সিঁড়ি দিয়ে নিচে নামতেই শোভাম হাত ধরে এগিয়ে নিল, সোফায় বসিয়ে পেছনে ঠাঁই হয়ে দাঁড়ালো। মামুনি কি পড়াশোনা করছো? ফুপার গলার আওয়াজ পেতেই চোখ তুলে তার দিকে তাকালো, শান্ত কণ্ঠে বলল, জি। ভদ্রলোক যেন এইটুকু কথা শুনে খুশি হলেন না। তিনি বিস্তারিত জানতে চেয়েছিলেন। খুব খুব করে কেশে পুনরায় বলল, তা কোন ভার্সিটিতে পড়ছো? জি আঙ্কেল, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 21-22 সেশনে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ নিয়ে পড়ছি। এবার 3য় বর্ষে উঠব। এবারে খুশি হলেন ভদ্রলোক। ফলস্বরূপ মুখমণ্ডলে ছড়িয়ে পড়ল অযাচিত হাসি। কিন্তু পরক্ষণেই অস্বস্তিতে পড়লেন। মেয়ে তাদের চেনা, গোষ্ঠী গাতি সবই চেনা। তাহলে এবার কি জিজ্ঞেস করবে ভেবে পেল না। এই পর্যায়ে শান্তি বেগম নড়ে চড়ে বসলেন, গম্ভীর কণ্ঠে বলল, আরিয়ান, ওকে নিয়ে বাইরে বাগানটা ঘুরে আয়, পরিচয় সেরে নে। তাল মেলালেন শোভাম। হ্যাঁ হ্যাঁ, যাও, নিজেদের মধ্যে একটু কথা বলে জড়তা ছাড়িয়ে দাও। হাই, আমি আরিয়ান। চোখ দুটো ঘুরিয়ে অন্যদিকে তাকালো স্পর্শী, গমগমে গলায় বলল, হ্যালো, আমার নাম নিশ্চয়ই ফুপি বলেছে। হেসে দিল আরিয়ান। স্পর্শীর দিকে তাকিয়ে বলল, তুমি যথেষ্ট সুন্দরী, শুধু যথেষ্ট নয়, যাকে বলে আগুন সুন্দরী, শিক্ষিত এবং ব্রিলিয়ান্টও বটে। তোমার মতো মেয়েকে রিজেক্ট করার কোনো কারণই নেই। মামা আমার তোমার সম্পর্কে কথা জানিয়েছে। ওই ভাইরাল হওয়া ছবিগুলো দেখেছি আমি, তবে এতে আমার কোনো আপত্তি নেই, কারণ আজকাল কার দিনে এরকম 5-6টা প্রেম করে নেয়। এগুলো ব্যাস চাহিদা অনুযায়ী বিভিন্ন জনে জড়ায়। তবে তোমার এতটুকু বাছ বিচার করা উচিত ছিল। সব রেখে তোমার বাবার রাজনৈতিক শত্রুর কাছেই ধরা দিলে। এতে অপমানিত হয়েছে মামা। তবে একটা কথা জেনে রেখো, পরশ শিকদার কিন্তু তোমাকে ভালোবাসেনি। সে তোমাকে জাস্ট ইউজ করেছে তোমার বাবার উপর শোধ নেওয়ার জন্য। স্পর্শী নিষ্পলক তাকিয়ে আছে ছেলেটির দিকে। খুবই মনোযোগ তার। মনে হচ্ছে এই মুহূর্তে পৃথিবীর সব থেকে গুরুত্বপূর্ণ কাজ এটা। আরিয়ান এগিয়ে এলো আরেকটু, সন্দেহ নিয়ে বলল, আচ্ছা, কক্সবাজারে কি তোমরা একই রুমে ছিলে? বাম ভ্রু কুচকে ফেললো স্পর্শী। তার ভ্রু কোচকানো দেখে আরো মজা পেল আরিয়ান। বলল, আমি বলতে চাইছি, তুমি কি আদৌ ভার্জিন আছো? আমার তো মনে হচ্ছে না। কিভাবে বুঝবো?
ঠোঁট বাঁকিয়ে নিঃশব্দে হাসলো স্পর্শী। আরেকটু কাছে এগিয়ে গিয়ে বলল, কেন, প্রথমবার টেস্ট করলেই তো বুঝতে পারবেন। আপনি কি ইচ্ছুক? চোখ দুটো চকচক করে উঠল আরিয়ানের। ব্যতিব্যস্ত কণ্ঠে নিচু স্বরে বলল, অবশ্যই, আগে স্ট্রেট করতে দিলে মন্দ হয় না। মুহূর্তেই ঠাস করে থাপ্পড় মারল স্পর্শী। পর মুহূর্তেই কাছে গিয়ে বলল, কি মনে হচ্ছে, ভার্জিন কি আছে বুঝতে পেরেছেন আদৌ? গালে হাত দিয়ে হতভম্ব হয়ে গেল আরিয়ান। রেগে স্পর্শের দিকে এগিয়ে আসতেই পুনরায় ঠাস করে থাপ্পড় মারল। তখন রুম থেকে রেগে বের হলেও বাড়ি থেকে বের হয়নি পিপাসা। মেয়ের চিন্তায় এঙ্গেজমেন্ট পর্যন্ত থেকে যেতে হয়েছে। নিচে যাবে না বলে ছাদে এসে বসেছিল। হুট করেই নিচের এই চমকপ্রদ ঘটনা দেখে অন্তরাত্মা লাফিয়ে উঠল। দ্রুত সিঁড়ি বেয়ে বাইরে আসার জন্য ছুটল। গটগট পায়ে ড্রয়িং রুমে ঢুকলো স্পর্শী। গলার আওয়াজ উঁচু করে বলল, আব্বু, তোমার আনা এই পাত্রকে আমার পছন্দ হয়নি। নেক্সট টাইম পাত্র আনার আগে চরিত্রের দিকে নজর রাখবে। থাপ্পড় মেরে সবকটা দাঁত ফেলে দেব। বেয়াদ্দপ মেয়ে, নিজের চরিত্রের ঠিক নাই। দিন দুপুরে ছেলে নিয়ে কক্সবাজার ধরা খায়, আবার আমার ছেলেকে চরিত্রহীন বলতে আসছে। তোর ভাগ্য ভালো যে আমার ছেলের জন্য নিতে আসছি তোরে। ভাইজান না বললে পা ধরলেও রাজি হইতাম না। মায়ের মতো চরিত্রহীন পাইছো? তোর মাও চরিত্রহীনই ছিল। একটানা 19 বছর বাড়ি থেকে পালাইছে প্রেমিকার হাত দইরা। যাবার সময় মেয়ে নিছে একটা, আসার পর দইরা দিছে 2টা। কার না কার মেয়ে পরিচয় নাই, এখন আমার ভাইয়ের ওপর চাপাইয়া দিছে। লজ্জা নাই, শরম নাই, দিনের পর দিন পড়ে আছে। এরা আবার আমার ছেলের চরিত্র নিয়ে কথা বলে। বিস্ময়ে হতভম্ব হয়ে গেল স্পর্শী। রাগে চোয়াল শক্ত হয়ে উঠল ক্রমশ। হাত পা গলা কাঁপছে। চোখগুলো রক্ত লাল হয়ে টলমল করে উঠছে অপমানে। শোভাব এগিয়ে গেল শান্তি বেগমের দিকে। বোঝানোর স্বরূপ বলল, চুপ কর ফুফি, আমি কথা বলে দেখছি। তেলে বেগুনে জ্বলে উঠল শান্তি বেগম। চুপ করব কেন? ও আমার ছেলের চরিত্র নিয়ে কথা বলে। কত বড় সাহস! ঘাট ধাক্কা দিয়ে বের কইরা দিলে রাস্তায় রাস্তায় ঠোকর খাইবে। একটা তো গেছে রাতে রাতারে পরপুরুষের হাত ধইরা। কি ভাবছিস শিকদার বাড়ির বউ বানাবো? শিকদার বাড়ির কাজের লোক বানানো তো তোদের। বেশি না, 15টা দিন ভোগ টোক কইরা লাথি দিয়ে আবার জায়গা মতো দিয়া যাবে। তখন আবার আমার ভাইয়ের ঘাড়েই উঠবি। এই একটা নষ্টা আইসা আমার ভাইয়ের গলায় ঝুইলা পড়ে। তুই কে আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার? তুই কে? এইটা আমার বাড়ি। শামসুল সর্দার আমার বাপ লাগে। আমি এই বাড়ির মেয়ে, আমার যথেষ্ট অধিকার আছে। তুই কোন সাহসে আমাকে বের করবি? তোর সাহস হয় কি করে আমার মাকে চরিত্রহীন বলার? আমার মা প্রেমিকের হাত ধরে পালাইছে, তুই কি ছিলি আমার মায়ের সাথে? অসভ্য খচ্চর দজ্জাল মহিলা, তোর ছেলের চরিত্র দেখেই বুঝতে পারছি তুই ঠিক কি ধরনের হবি। বা খাড়া হয়ে গেল শামসুল সর্দার। স্পর্শী ক্রমশ রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে শান্তি বেগমের দিকে এগোচ্ছে। ভয় পেয়ে গেল পিপাসা। ছুটে গিয়ে মেয়েকে পেছন থেকে ধরলো। কাঁধ ধরে পেছনে আনতে আনতে বলল, চুপ কর, উনি তোর বড় হয়। রুমে চল মা, চল। অবাকের 7ম পর্যায়ে পৌঁছালো শান্তি বেগম। ভাইয়ের দিকে তাকিয়ে বললেন, ভাইজান, আপনি কিচ্ছু বলেন না? ছি, কি ব্যবহার! অতিষ্ঠ হয়ে উঠলেন শামসুল সর্দার। দিশেহারা হয়ে সোফায় বসে পড়লেন। তোরা একটু থাম, কি শুরু করলি? ফুঁসে উঠল আরিয়ান। কি শুরু করলাম মানে? শুরুটা তো তোমার মেয়েই করলো মামা। মাকে তুই তোকারি করলো, তাও তুমি কিচ্ছু বললে না। ডেকে এনে চরিত্রহীন মেয়েকে দিয়ে অপমান করাচ্ছ, আবার বিয়ের কথা বলছো। মেয়েকে চাপিয়ে দিতে চাইছিলে আমার মাথায়। এরকম কতগুলো ছেলের সাথে হোটেল কাটিয়েছে, আগে সেসবের খোঁজ নাও। মাথা নুইয়ে পায়ের জুতোটাকে হাতে নিল স্পর্শী। ছুঁড়ে মারলো আরিয়ানের মুখের উপর। ড্রয়িং রুমে উপলব্ধি সবাই পুনরায় থমকে গেল। স্পর্শী চিৎকার করে বলল, তোকে আমার জুতো বিয়ে করবে না, শুয়োরের বাচ্চা। বের হ আমার বাড়ি থেকে, নইলে ঝাড়ু দিয়ে পেটাতে পেটাতে বের করব।
জাহাঙ্গীর রহমান উঠে দাঁড়ালেন, ছেলের উদ্দেশ্যে বলল, যা অপমানিত হওয়ার হয়েছে, এবারে দয়া করে চলে আসো। বলে তিনি হাঁটা শুরু করলেন। শান্তি বেগম চিৎকার করে উঠল, এটা আমার বাপের বাড়ি, কেউ যাবা না। ও আমার বাড়ি থেকে বের করে দেওয়ার কে? চোখ দুটো রাঙিয়ে তাকালো স্ত্রীর দিকে, বলল, ঠিক আছে, তুমি থাকো, আমি তালাকনামাটা পাঠিয়ে দিব তাড়াতাড়ি। চমকে উঠলেন শান্তি। স্বামীর পিছু পিছু ছুটতে ছুটতে বলল, এসব কি বলতেছো? আমি কি করলাম? এই বয়সে আমার বাপের বাড়ি বইসা তুমি আমারে অপমান করতেছো? কোনো উত্তর দিল না জাহাঙ্গীর রহমান। উঠে গাড়ি স্টার্ট দিলেন। শব্দ শুনতেই পেছনের সিটে উঠে বসলেন শান্তি ও তার ছেলে। শান্তি আমাদের বংশের সবার বড়। তোমার ফুপি হয়, একজন বয়স্ক মানুষের সাথে তার স্বামীর সন্তানের সামনে এই ধরনের অভদ্র আচরণ করতে খারাপ লাগলো না তোমার? গত 19 বছরে এই শিক্ষা দিয়েছি তোমার মা। স্তব্ধ হয়ে গেল স্পর্শী। কণ্ঠ যেন চেপে ধরেছে কেউ, কাপা কাপা গলায় বলল, আরে উনি যে আম্মুর চরিত্র নিয়ে কথা বলেছে, আমাকে চরিত্রহীন বলেছে, অপমান করেছে, তার বেলায় থমথমে দৃষ্টিতে অন্যদিকে তাকালো শামসুল। তোমার কর্মকাণ্ডে এসব বলতে বাধ্য হয়েছে ও। ও আচ্ছা। বলে থামলো স্পর্শী। মাথা নিচু করে মায়ের দিকে একবার চাইলো। তিনি এখনো মেয়ের হাত ধরে থামার ইশারা দিচ্ছেন। চোখ দুটো তার ভেজা। লম্বা করে নিঃশ্বাস নিয়ে বাবার দিকে এগিয়ে এলো। শান্ত কণ্ঠে বলল, আপনার মেয়েকে আপনার বোন চরিত্রহীন বলল, স্ত্রীকে চরিত্রহীন বলল, মেয়ের জন্ম নিয়ে প্রশ্ন করলো, আমি হোটেলে অজস্র ছেলেদের নিয়ে থেকেছি সেসব বলল, আমাকে আমার বাবা, ভাই, চাচা, চাচি, এমনকি পুরো পরিবারের সামনে এক প্রকার পতিতা বলে গেল। তাতে খারাপ লাগেনি একটুও? নাকি উপভোগ করেছিলেন বিষয়গুলো? আমাকে উড়ে এসে জুড়ে বসা বলে গালি দিল, অপমান করলো, তাতেও কি খারাপ লাগেনি? কি হলো, চুপ করে আছেন কেন? আমাকে আপনি জন্ম দেননি, ক্লিয়ার করে বলে দিন, আমি শুনতে ইচ্ছুক। একটু থেমে, জন্ম দিলে অধিকার দিতে হয় জানেন না? বিপদে আপদে বাবা হয়ে সবার সামনে ঢাল হয়ে দাঁড়াতে হয়, সেটাও জানেন না? তাহলে জন্ম কেন দিয়েছিলেন? আর এতদিন পর ফিরে আসার পরেও কেন ঘরে তুললেন? ছুঁড়ে বাইরে ফেলে দিয়ে চিৎকার করে বলতেন, তোর মা অসভ্য চরিত্রহীন প্রেমিক নিয়ে পালিয়েছে, তোরা আমার সন্তান না, তোদেরকে আমি জন্ম দেইনি, কোনো অধিকারও দিতে পারবো না। ব্যাস, এতেই তো হয়ে যেত। এত নাটক করার কি ছিল? আপনি কি ভেবেছেন আপনার পরিচয় ছাড়া আমরা মরে যেতাম? কই, গত 22টা বছর তো কাউকে পরিচয় দিতে হয়নি। কি ভেবেছেন আপনি না থাকলে না খেয়ে মরে যেতাম? আরে আমার মায়ের আন্ডারেও 3 জন সংসার চালায়, সেখানে আমাদের দেখাশোনা কিছুই না। ভুল করেছেন, আমার মা ভীষণ বড় ভুল করেছে। ওর উচিত ছিল এখান থেকে যাওয়ার পর ভালো একটু শক্ত মেরুদণ্ডের পুরুষকে বিয়ে করা, কিন্তু সন্তানের দিকে তাকিয়ে করেনি। এটা ভীষণ রকমের ভুল ছিল। আর তার থেকেও বড় ভুল ছিল মাকে ভুল বোঝা। আমি ভেবেছিলাম 19 বছর আগে মা ছেলে মানুষই করেছিল, কিন্তু এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি ঠিক কী ধরনের পরিস্থিতিতে মা তার 4 বছরের সংসার ছেড়েছে। এবারে প্রত্যেকটা মানুষ মেরুদণ্ডহীন, এদের অন্তরটা কালো হয়ে আছে বিষের প্রভাবে, ভেতরটা কুৎসিত আর দুর্গন্ধযুক্ত। সেখানে ভাবনা চিন্তা এমন হওয়াই স্বাভাবিক। আর এই বাড়িতে পুনরায় পা দেওয়া আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আর স্পর্শী নিজের ভুল শুধরাতে খুব বেশি সময় নেয় না। শামসুল সর্দারের যেন হুঁশ ফিরল, চোখ মুখ চকচক করে উঠল, আমতা আমতা করে বলল, উত্তেজিত হয়েও না, তুমিও কিছু কম বলনি, আর শান্তিও কম বলেনি। তুমিও এ বাড়ির মেয়ে, আর সেও এ বাড়ির মেয়ে। যাই হোক, আমি ওকে বলে দেব তুমি বিয়ে করছো না। মাথা গরম করো না, রুমে যাও। ও হয়তো রেগে এত কিছু বলে দিয়েছে, মাথা ঠান্ডা হলে নিজে ভুল বুঝতে পারবে। হেসে দিল স্পর্শী। চমকালেন উপস্থিত সবাই। শোভাব নীরব ভঙ্গিতে মাথা নিচু করে সোফায় বসে আছে, যেন বর্তমান ঘটনাগুলো তাকে শক করে দিয়েছে। মায়ের হাত টেনে সোজা নিজের রুমে চলে গেল। তোমার জামা কাপড় কি গোছানো? দ্রুত নিয়ে আসো।
পিপাসা আলমারির দিকে ছুটলেন, ভাঁজ করা শাড়ি 3টে নিয়ে এগিয়ে এলো। স্পর্শীর লাগেজটা গোছানো, গত রাতের পর আর সেটাকে খোলা হয়নি। বেছে বেছে 2 সেট দামি পোশাক বের করলো, কানের সোনার ঝুমকা জোড়া খুলে হাতে দিল। এবার লাগেজে মায়ের জামা কাপড় ভরে হ্যান্ডব্যাগ নিয়ে এগিয়ে এলো নিচে।